নমস্কার বন্ধুরা, নিশির ডাক আমাদের নতুন চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আবার একটা নতুন ভয়াবহ ভুতুড়ে গল্প শোনাতে চলেছি। কানে হেডফোন লাগিয়ে গল্পটি উপভোগ করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, আর কমেন্টে জানিয়ে যাবেন কেমন লেগেছে। পাঠকে আছি আমি, বিএজে। চলো গল্পে যাই। তখনও স্কুলের গণ্ডি পার হয়নি। বাবা রংপুর থেকে নোয়াখালীতে বদলি হয়েছেন। স্কুল জীবনের বন্ধুত্ব খুবই মধুর হয়। তোকে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছে, তার মধ্যে আবার স্টেশনে বাবার জন্য সবাই কান্নাকাটি শুরু করেছে। সৎ ও পরিশ্রমিক হিসেবে বাবার সুনাম ছিল, তাই সবার মনে কষ্ট। ফলে বন্ধু বিচ্ছেদ ও সবার কান্না দেখে মনটা খুবই খারাপ। যথারীতি যখন নোয়াখালীর সোনাপুরে পৌঁছালাম, তখন অভ্যর্থনার জন্য লোক সমাবেশ। মালা দিয়ে বরণ বাবা ও মাকে। আমার মনটাকে বিশেষ ভালো করতে পারল না। সোনারপুরের জেলায় বড় অফিসারদের বাংলো, ডিসি, এসিপি, জেলা জজ, সিভিল সার্জেন্ট সবারই বাংলো। মাঝখানে সান বাঁধানো ঘাটের দিঘি। বাড়িগুলোর দেওয়াল বেতের, মেঝে পাকা, ছাদ অ্যাসফারবেটের। সুন্দর চত্বর, বড় গেট। গেট দিয়ে যখন ঢুকলাম, তখন ভিন্ন ধর্মীর গৃহ প্যাটার্ন দেখে ভালোই লাগলো। একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল। ঘুমাতে যাব এমন সময় মনে হলো তাদের পাটাতনে কে যেন কাউকে ঘোড়ার চাবুক মারছে, আর অজানা সেই মহিলা আত্মচিৎকার করছে। চমকে উঠলাম। শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলার ছিল, ভুল শুনেছি। কিন্তু না, শুধু আমি নয়, বাড়ি শুদ্ধ সবাই শুনে। আর সবাই ঘরে পাটাতনের এই শব্দ শুনতে পেয়েছে। আটজন গার্ড বাইরে পাহারা দিচ্ছিল। বাবা ওদের জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি। তারা উত্তরে বলল যে কে বা কারা এমনটি করছে তাদের জানা নেই। বাবা সাহসী দেখে দুজন গার্ডকে ছাদের পাটাতনে পাঠিয়ে দিল দেখবার জন্য। তারা বলল এর আগেও দেখেছে, কিছু চিহ্ন মাত্র পাওয়া যায়নি। এবার উত্তরটা একই হলো। ঘটনা এখানে কিন্তু শেষ নয়। এরপর শুয়ে পড়ি যে যার বিছানা, যার যার ঘরে। রাত তখন 2টোর কম হবে না। মনে হলো যেন ঘাড়ের কাছে কারো নিঃশ্বাস ওঠানামা করছে। গলায় যেন তার ঠান্ডা হাত অনুভব করল। আমার মেজ বোনটা চিরকালই ভীতু। সে ভয়ে উঠে এলো আমার বিছানা, নিজের ঘর ছেড়ে। বলল আমি তোর সাথে ঘুমাবো। আমি বুঝলাম সে কেন এই প্রস্তাব দিল। ওকে বুঝতে দিলাম না তা। বললাম বেশ, থাকো তুমি। যত দোয়া দরুদ আমার জানা ছিল তা পড়ে বুকে ফু দিয়ে ঘুমিয়ে গেলাম। সকাল হলো। নামাজ পড়ে দেখলাম মা উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। বাবুর্চি চাচা অনেক আগেই এসে গেছেন।
ছোট আপা অর্থাৎ আমার মেজ বোন অঘরে ঘুমাচ্ছে। মাকে কিছু বললাম না, এভাবে কিছু দিন কেটে গেল। এই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে লাগলো। একদিন রাতে এমনটি ঘটবার সময় মনে হলো কে যেন ঠান্ডা হাত দিয়ে গলার চিকন ঘাটটা খুলে নিল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দেখার চেষ্টা করলাম না, তবে মনে মনে বুঝলাম বাংলোর বাইরে 8 জন গার্ড পাহারা দিচ্ছে। সুতরাং চোর ঢুকেছে এ কথা কোনো মতে বিশ্বাস করা যায় না। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে পা নামাতেই মনে হলো কিসে যেন পা ঠেকলো। নিচে চেয়ে দেখি কার্পেটের ওপর আমাদের দু বোনের গলার চিকন ঘাড় দুটো পড়ে। অল্প বয়স, তার উপর এমন অস্বাভাবিক ঘটনা। অস্বস্তি যে লাগেনি তখন এমন কথা স্বীকার না করলেও মিথ্যে বলা হবে। তাই প্রথম থেকে শুরু করে সেদিন যা ঘটল মাকে সবিস্তারে বললাম। ছোট আপা বললে হয়তো মা মনে করতেন তার মনের ভুল, ঋতু তো। আমি বলায় মা বললেন দেখি কি করা যায়। এভাবে কয়েক মাস কেটে গেল। এর মধ্যে কোনো কোনো ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে। এর মধ্যে আমার বাবুর্চি চাচার সাথে বেশ ভাব হয়ে গেছে। বাবুর্চি চাচাকে আমি প্রতি রাতে ঘটনা বলি। উনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবুয়া, এইসব সত্যি, এরকম ঘটনা সবই এখানে ঘটে। তখন আমি বুঝিনি আরো একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। তখন শীত এসে গেছে। নানি এসেছেন তার একমাত্র মেয়ে জামাইকে দেখতে। বাবার ছোটবেলায় তার মা মারা গিয়েছিল বলে নানিকে খুব ভালোবাসতেন। যাই হোক, পরের দিন বাবা গেলেন ট্যুরে বেগমগঞ্জ। যদিও আমি সাধারণত বাবা কোথাও গেলে সঙ্গ ছাড়ি না, কিন্তু এবারে যেহেতু নানি এসেছেন সেহেতু গেলাম না। শীতের দিন হলেও সন্ধ্যা থেকে একটু টিপটিপ বৃষ্টি আর বাতাস বইতে শুরু করল। নানি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। রাত 10টা পার হয়ে গেছে। বাবা বাসায় নেই। শীতের রাত, তখনও টেলিভিশন চালু হয়নি। সবাই যে যার ঘরে শুয়ে পড়েছে আর বোধহয় ঘুমিয়েও পড়েছে। আশ্চর্য ঘটনা হচ্ছে, সেদিন ছোট আপা, মা, নানি অসুস্থ। আয়াকেও ঘুমাতে পাঠিয়ে দিয়েছে। যদিও সে যেতে চাইছিল না। আমি একটা রহস্য গল্পের বই নিয়ে পড়তে বসলাম। নামটা আজ মনে করতে পারছি না। মা বলতেন যে গল্পের বই না পড়লে অনেক কিছুই জানা যায় না, ভাষাও শেখা যায় না। ফলে ছোট থেকেই গল্পের বই পড়ার অভ্যাসটা রপ্ত করে ফেলেছি। সেই অভ্যাসটা আজও থেকে গেছে। সজাগ থাকার জন্য বই পড়া শুরু করলাম। কান সজাগ, মনে হচ্ছিল নানি যেন ডাকছেন। উঠে গেলাম তার কাছে। গিয়ে দেখি তিনি অঘরে ঘুমাচ্ছেন। ভাবলাম কানের ভুল। নানির ঘর থেকে ফিরে আসতে যাচ্ছি, এবার মনে হলো মা আমাকে ডাকছে। তাড়াতাড়ি গেলাম মার ঘরে, কিন্তু দেখি তিনিও ঘুমাচ্ছেন অঘরে।
ভাবলাম ভুল শুনেছি। আবারও ফিরে এসে বিছানায় বসতে যাব, মনে হলো ছোট আপা ডাকছেন। তাড়াতাড়ি তার ঘরের দিকে দ্রুত পায়ে এগোলাম। বসা আর হলো না। অবাক কাণ্ড, দেখি সেও ঘুমাচ্ছে। এই শীতরাতে আমার ঘাম ঝরতে লাগলো। এ হতে পারে না, এতবার আমি কানে ভুল শুনলাম। তা কি করে হয়? এটা একটা অস্বাভাবিক ঘটনা। এ কথা মনে হতেই বুকের ভেতরটা কেমন স্থির করে উঠল। মুরব্বীদের বলতে শুনেছি, এরকম অবস্থায় ভয় পেলেই ক্ষতি। এই অবস্থায় মনে হলো যতই অস্বাভাবিক ঘটনা হোক না কেন, ভয় পেলে চলবে না। তবে মনে যাই বলি না কেন, এটা কেমন জানি এক অস্বস্তিকর অবস্থা। কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না এই আবেশটা। তখনও জানি না আমার জন্য আরো কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছিল। মার আঁচল ধরে ঘুরতে ঘুরতে মার মুখে শুনে আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলেছিলাম। মনে হলো আগে শিখেছিলাম। এর গুণ আর মাহাত্ম্য এমন যে কোন দুষ্টু অশুভ কিছু কাছে ভিড়তে পারবে না। দোয়াটা পড়ে বুকে ফু দিলাম, মনে সাহস বাড়ালাম। নিজের ঘরে গিয়ে মনে হলো আমি খুবই ক্লান্ত, বসে থাকতে পারছি না, একটু টান টান হয়ে নি। এই চিন্তা করে লেপের ভেতর উঠে গেলাম। বারবার উঠতে হতে পারে ভেবে মশারি টাঙাইনি। খানিক পরেই মনে হলো কে যেন আমার পায়ের কাছে বসল। মনে হলেও উড়িয়ে দিলাম। সবাই অসুস্থ, বাইরে গার্ড, সব দরজা বন্ধ। এমন করে কেই বা ঢুকবে বাড়ির ভেতরে? এই কথা বলে মনে মনে লেপ দিয়ে ঢাকা, মুখ আর খুললাম না। তবে মনের ভেতর থেকে কিন্তু কিছুতেই এই চিন্তা সরাতে পারলাম না। কেউ নিশ্চয়ই বসে আছে পায়ের কাছটায়, এটাই বারবার মনে হতে লাগে। ঠিক তাই। লেপ থেকে মুখ একটু খুলে দেখি যে একজন মহিলা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে। মাথায় তার ঘোমটা, আমার পায়ের দিকে খাটে বসে তিনি। আমি দেখে মুখটা আবার ঢেকে ফেললাম। না না, ভয় পেলে চলবে না, ভয় পেলেই ক্ষতি। আমি ভয় পাবো না, বারবার বলছি। আর আয়াতুল কুরসি সহ যত সূরা দোয়া জানা ছিল পড়ে যাচ্ছি। শেষে একবার সাহস নিয়ে মারলাম লাথি, কিন্তু কিসে যে মারলাম অনুভব করতে পারলাম না। তক্ষুনি মনে পড়ল অস্বাভাবিক জিনিসদের আকৃতি থাকে, অবয়ব থাকে না। তক্ষুনি হাত পা হিম হয়ে আসতে লাগলো। যতই আমি ভয় পেতে থাকি ততই বুকে সাহস আনবার চেষ্টা করি। দোয়া সূরা পড়ি, লেপ ফাঁক করে চুপ করে দেখতে পাই আমার দিকে চেয়ে মিট মিট হাসতেছে মহিলা। আমার ঘরের জানলা এই ছোট্টবেলা থেকেই কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, অনন্ত একটা হলেও খোলা থাকে। আমার এই ঘরের এই শীতেও একটা জানালা খোলা ছিল। জানলাটা দিয়ে একটা গন্ধরাজ ফুল গাছ দেখা যায়। ওটা লাগায় না এই জন্য যে ফুলের সুবাস এই জানলাটা দিয়ে ঘরে আসে। মাঝে মাঝে এই লেপ একটু ফাঁক করে জানলাটা দিয়ে দেখার চেষ্টা করছি।
যদি গার্ডদের কোনো একজনকে দেখতে পাই। এইভাবে দীর্ঘ সময় কেটে গেল। অতি ক্লান্ত। দীর্ঘ সময়টা আমার জন্য ভয়ঙ্কর সময় বলে মনে হচ্ছিল। এমন সময় আজানের ধ্বনি শোনা গেল। এমনি মেয়েটি পায়ের কাছ থেকে উঠে গিয়ে জানলা দিয়ে বেরিয়ে গন্ধরাজ ফুল গাছটাতে মিশে গেল। আমি বিড়মুড় বিস্ময়ে চেয়ে থাকলাম ওই অশরীরী মহিলা যাবার পথে। আমাদের মতো মানুষের তো জানলার ডোর ভেদ করে কিছুতেই যাওয়া সম্ভব নয়। এমন ঘটনা মাকে না বললেই নয়। তা নামাজ পড়ে মার ঘরে গেলাম। মাকে কিছু খাইয়ে ঔষধ খাওয়ালাম। তারপর ধীরে ধীরে ঘটনা খুলে বললাম। মা চুপ করে শুনে গেলেন, কিছু বললেন না। একটু বেলা হলে মা আরদালিকে জিজ্ঞেস করলেন তার কোনো কামেল ফকিরের কথা জানা আছে না, ডাকলে আসবেন কি না। সে জানালো একজনকে সে চেনে, টাকা পয়সা কিছুই নেয় না। মাঝে মাঝে উনি তার বাচ্চাদের তেল পড়া পানি পড়া দেন, তাবিজও দেয়, কিন্তু একটা পয়সাও নেন না। সবারই উপকার হয়। তারা খুশি মনে কিছু দিতে চাইলেও উনি কিছুই নেন না। বলেন আল্লাহ হুকুমেই আল্লাহর বান্দার সেবা করি। আমি যে কিছুই নিতে পারবো না। এমনকি যার চিকিৎসা করেন তার বাড়িতে কিছু খায়ও না। মা বললেন তার এমনই লোক চাই। ওনাকে খবর দেওয়া হলো। মা তাকে কষ্ট দেওয়ার জন্য মাপ চাইলেন এবং পুরো ঘটনাই ধীরে ধীরে বললেন তাকে। উনি ঘটনা শুনতে শুনতে আমার কপালের দিকে দেখতে লাগলেন। পরে ঘটনা যেখানে ঘটেছে সেই ঘরটা দেখতে চাইলেন। আমি তাকে নিয়ে গেলাম আমার ঘরে। উনি জানলাটার কাছে দাঁড়িয়ে গন্ধরাজ গাছটার দিকে খুব গভীরভাবে দেখতে লাগলেন। তারপর কিছু আমল করে গাছের দিকে ও জানলাটায় ফু দিলেন। ঘরে আমাকে নির্দেশ দিলেন এশার নামাজের সময় যেন আমি জানালাটা লাগিয়ে রাখি, আর ফজরের নামাজ পড়বার সময় যেন খুলে দিই। যদি কেউ জানলায় টোকাও দেয় তবু যেন না খুলি। মার কাছে ফিরে গেলেন তিনি। বললেন মেয়ে ভয় পেলে ক্ষতি হতো। আল্লাহর কালামের বরকত। এইখানে এই গাছের নিচে একটা মেয়েকে খুন করে পুঁতে রেখেছিল কোনো এক মানুষ। এখন সেই দেহ মাটির সাথে মিশে গেছে। এই বলে তিনি চলে গেলেন। আমরা সবাই হতভম্ব হয়ে বসে থাকলাম। বাবা বেগমগঞ্জ থেকে ফিরে এলেন। বাবাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। বাবা শুনে গেলেন মন দিয়ে। শুধু বললেন উনি যা বলেছেন তা ঠিক ঠিক মতো মেনে চলে। তারপর প্রতিদিনই জানলার টোকা শুনতাম, কিন্তু জানলা আর খুলিনি আসার পর। আর কিছু ঘটেনি। তবে তাদের পাটাতনে ঘোড়া মারবার শব্দ আর আত্মচিৎকার অব্যাহতই ছিল, কিন্তু শ্বাস প্রশ্বাসের শব্দ আর গলায় ঠান্ডা হাতের স্পর্শের ঘটনা আর ঘটেনি। কিন্তু আমি 30 বছর আগে এএমএ পাশ করে প্রায় 30 বছর অধ্যাপনা করার পরেও ঘটনার কথা ভুলতে পারিনি। কি ঘটল? কে ঘটালো? প্রকৃত ঘটনা কি? প্রকৃত সত্যটা কি? আজও মনে প্রশ্ন জাগে, কিন্তু মেলে না উত্তর। সো বন্ধুরা, আমাদের ভৌতিকের এই রকম ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন,
যাতে নতুন নতুন আপনাদের কাছে এরকম ভৌতিক ঘটনাগুলো